দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুন রশিদ। দর্শক, আপনারা জানেন যে নির্বাচন একদমই কাছে, বলতে গেলে মানে সামনের মাসের 12 তারিখে। এখন এই নির্বাচন নিয়ে নানা বয়ান তৈরি হচ্ছে, কে ক্ষমতায় যাবে, কে যেতে পারে। আমরা বাইরের বিশেষ কিছু অভিমত দেখছি, আবার পার্শ্ববর্তী একটা রাষ্ট্র একটি বয়ান তৈরি করার চেষ্টা করছে, দূরবর্তী রাষ্ট্র। আমাদের দেশের তো এক নেতা আবার ইরানের অনেকের সঙ্গে তুলনা করে ফেলছেন। এই বয়ানগুলোর নেপথ্যে কি আমরা জানার চেষ্টা করব, আসলে এই বয়ানগুলো কেন তৈরি হচ্ছে। আমরা দেখি ওয়াশিংটন পোস্ট সর্বশেষ যে একটি প্রতিবেদন করেছে, এটা হচ্ছে 22 তারিখে ওয়াশিংটন পোস্টের প্রশ্ন। সেটা আমরা দেখি, একটু জাস্ট দেখি, আমি বলি, তারপরে দেখেন। এখানে কিন্তু যে বন্ধুত্ব চায় জামাত ইসলামের, ইউএস সিক্স টু বি ফ্রেন্ড উইথ বাংলাদেশ ওয়ান্স ব্যান্ড ইসলামিস্ট পার্টি। আসলে এটা যদি ভেতরে আমরা যাই, তাহলে আপনারা নিশ্চয়ই এটা পড়েছেন যে জামাতের শক্তিমত্তা সম্পর্কে তাদের একটি ধারণা আছে। একই সঙ্গে আপনার জামাতের সাথে রিলেশনটা কীভাবে তৈরি হয়, পুরো জিনিসটা পড়লে তাদের এক ধরনের এক্সপেকটেশন বলবো না, তাদের ক্যালকুলেশন, মেবি জামাত মেবি গো টু পাওয়ার, এই ধরনের একটা ফ্লেভার এখানে পাওয়া যায়। তো গেলে কিভাবে তাকে প্রেশার ক্রিয়েট করবে, শরিয়া আইন থেকে কিভাবে বিরত রাখবে, সব আপনারা জানেন। আবার আপনি যদি হর্ষবর্ধন শ্রিংলা, তিনি আমাদের এখানে কিন্তু উনি কিন্তু ঢাকায় ভারতের রাষ্ট্রদূত ছিলেন, এখন উনি রাজ্যসভার সদস্য। তিনি একটি কথা বলেছেন খুব ইন্টারেস্টিং, এটাকে আমি এটার মধ্যে আরেকটি খবর খুঁজে পাই। উনি বলছেন যে শুধু পক্ষপাতদুষ্ট সহিংস নির্বাচন হলেই জামায়াত ক্ষমতায় আসতে পারবে। তো এই কথা বলার মানে কি, আমিও এটা বুঝতে চাই যে তাহলে তিনিও কি এক ধরনের সম্ভাবনা দেখছেন, মানে শুধু তাহলে কি জামাত সেই জায়গায় যাচ্ছে, কোন জায়গাটা। আমরা ঢাকায় যদি 17 আসনে একজন জামায়াত নেতা ডক্টর খালিদুজ্জামান, তার বক্তব্যটি একটু শুনে আলোচনা শুরু করি। তিনি বলছেন কোথাও দেয়া হবে না, একটু শুনলেই বোঝা যাবে। ইলেকশনটা আমি যাচ্ছি কবে ইলেকশন এই সময় পাবো নাকি, এবার ইলেকশন হবে ঈদের মতো, কে কি করে এটা ভয় পাবে না, সব একেবারে সাইজ হবে। হয়তো কোনোদিন শিবির হলো ছাত্র সংসদ সব গণহারে জিতবে, সাক্ষী জিততে হবে, তারা বাংলাদেশের সব জামাত আর শিবির 17 জিতবো 15 জিতবো সব 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 ঢাকায় কোনো সিট দেবো না ইনশাআল্লাহ। আচ্ছা, ক্লিয়ার তো, বুঝতেই পেরেছেন আলোচনা। তো আব্দুল তুষার, আপনাকে দিয়ে শুরু করি। আপনাকে দিয়ে শুরু করি যে আপনি কনফিডেন্স লেভেল এক জামাত নেতার দেখলেন, আপনি ওয়াশিংটন পোস্টের ব্যাখ্যা বা যেটা কে কীভাবে নিউজ হয়েছে সেটা আমি জানি না, হর্ষবর্ধন শ্রিংলার কথাটাও আমার কাছে রহস্যজনক মনে হয়। আপনি কি কোনো বয়ান দেখেন, রহস্য দেখেন? না, আমি কোনো রহস্য দেখি না। প্রথমত জামাত নেতা যেটা বলেছেন, যে কোনো রাজনৈতিক দলের নেতা এইভাবেই কথা বলে, সবাই বলে যে আমরাই জিতবো, আমরাই সব সিট নিয়ে নিব, আমরাই এগিয়ে আছি, এসব বলতে থাকে। তো উনি আসলে নেতাকর্মীদের মনোবল উচ্চ রাখার জন্য হয়তো বলেছেন যে ঢাকায় একটা সিটও দেবেন না। ঢাকায় যদি কেউ একটা সিটও না পায়, তাহলে তো বাংলাদেশেও সিট পাওয়া কঠিন হয়ে যাবে। কারণ ঢাকা বা চট্টগ্রাম, সিলেট, বড় বড় বিভাগীয় শহরগুলি এবং রাজধানী, এরা দেখা যায় যে রাজনীতির একটা বিরাট অংশ, রাজনীতিতে মানুষের মতামতকে নিয়ন্ত্রণ করে। তো এটা আমার কাছে মনে হয়েছে এটা রাজনৈতিক বাগাড়ম্বর। কিন্তু পরবর্তী যে দুটি বিষয় বললেন, আমি দুটি বিষয়ের মধ্যে খুব একটা পার্থক্য দেখি না। এক হচ্ছে একটা টেলিফোন কল রেকর্ড, মানে একটা অডিও রেকর্ডিং, টেলিফোন কল না, একটা অডিও রেকর্ডিং কেউ রেকর্ড করেছে কোনো একটা আড্ডা বা কোনো একটা কথাবার্তার সময়, যেখানে কিছু কথা রয়েছে, যে কথাগুলির ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট করেছে। সেখানে কিন্তু কিভাবে জামাত ক্ষমতায় আসবে এটা নিয়ে কোনো বক্তব্য হয়নি। বলা হয়েছে যে আসলে পরে তাদের সঙ্গে কেমন আচরণ হবে, বন্ধুত্ব কীরকম থাকবে, কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে, তারা কি অনেক অতিমাত্রায় শরিয়া আইন সহ অন্যান্য কিছু প্রচলিত করে দিবে কিনা, দিলে কি হবে, এই ধরনের কথাবার্তা ছিল আমি যতদূর মনে পড়ে। জি। তো কিন্তু কি পদ্ধতিতে তারা ক্ষমতা আসবে এটা নিয়ে তো সেখানে কোনো আলোচনা হয়নি। আর শ্রিংলা সাহেব বলেছেন যে তারা যদি ক্ষমতা আসে তাহলে কোন একটা বিশেষ ঘটনা মধ্যে দিয়ে আসবে, বা এই যে উনি যেটা বলেছেন যে কারচুপি বা অতিমাত্রায় সন্ত্রাসী ঘটনা, এইসবের মধ্যে দিয়ে হয়তো তারা ক্ষমতা আসতে পারবে, না হলে আসবে না। তো ক্ষমতায় আসবে কি আসবে না এটা নিয়ে কিন্তু আসলে বক্তব্য দুই পক্ষের কেউই দেয় নাই। এক পক্ষ বলেছে ক্ষমতায় আসলে কেমনভাবে তাদেরকে কন্ট্রোল করবে বা তারা ক্ষমতায় আসলে কেমন সম্পর্ক হবে, আরেক পক্ষ বলেছে যে ক্ষমতায় আসলে এই পদ্ধতিতে আসবে। তো আমি দুইটার মধ্যে খুব একটা সাংঘর্ষিক অবস্থান দেখি না। তবে শ্রিংলা সাহেব যেটা বলেছেন, এটা হয়তো তিনি যখন দীর্ঘ সময় এখানে রাষ্ট্রদূত ছিলেন
সেই সময়ের যে তার অভিজ্ঞতা বা তার যে সোর্স বা তিনি যাদের সাথে মিশেছেন সেই সময়ের তথ্যের ভিত্তিতে হয়তো বলেছেন। সাম্প্রতিক কালে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং অন্যান্য জায়গাতে জামাতের অনেকে বেরিয়ে এসেছেন, গুপ্ত থেকে উপ্ত হয়েছেন এবং তাদের অনেকে নির্বাচনেও বিজয়ী হয়েছেন ছাত্র সংসদ নির্বাচনে। ফলে জামাত এবং জামাত সবগুলো ছাত্র সংসদ যেগুলো হচ্ছে সবগুলো যেগুলিতে নির্বাচন হয়েছে, হয়েছে, জি। আমার তো মনে হয় যে এটাও একটা পরিকল্পনার অংশ, যে পরিকল্পনার কারণে যেখানে তারা জিতবেন বলে ভেবেছেন সেখানেই নির্বাচনের ঘোষণাগুলি হয়েছে। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে কেন তাহলে ইলেকশন হলো না? তাহলে কি জামাত সবকিছু কন্ট্রোল করছে? মানে কন্ট্রোল করছে না। বারবার আমরা একটা কথা শুনি তো যে মেটিকুলাস ডিজাইন, ওয়েল প্ল্যান্ড, পরিকল্পনা আছে, পরিকল্পনার ভিতর দিয়ে সব হচ্ছে। তো পরিকল্পনাটা কেউ যদি জানে ইফ ইট ইজ ওয়েল প্ল্যান্ড, এটা পরিকল্পনা আছে, পরিকল্পনাটা বিস্তারিত জনগণকে জানালে ভালো হতো। পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পরে যখন আমরা দেখি যে আমাদের হারুন আসলে হয়তো গুপ্ত, মানে আপনার কথা বললাম আর কি, জি, বা ধরেন আমি গুপ্ত, আমার পাশে যিনি বসে আছেন তিনি গুপ্ত, এটা পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার পরে জানার চাইতে আগে জানাটা ভালো না? আমি লক্ষ্য করলাম যে এই বিষয়টা নিয়ে আসলে কেউ প্রশ্ন করছেন না। পরিকল্পনাটা কি, কারা পরিকল্পনা করে, কেন করেছে, কি আছে সেই পরিকল্পনায়, সেখানে জনগণের অবস্থান কি, সেইগুলি যদি আমরা পরিষ্কার জানতাম তাহলে জানেন এই যে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অথবা সিংলা সাহেবের বক্তব্য, এগুলি কোনোটা নিয়ে আলোচনা করার দরকার হতো না। আমরা জানতাম পরিকল্পনা কি, আমরা পরিকল্পনাতে হ্যাঁ বলতাম অথবা না বলতাম। অথচ পরিকল্পনা গুপ্ত রেখে পরিকল্পনার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ বলা হচ্ছে আর না বলা হচ্ছে। পরিকল্পনা কেন বলছেন? পরিকল্পনা আমি জানি না, এই শব্দটা শুনে আসছি একেবারে শুরু থেকে। সেটি জামাতের ক্ষেত্রে কেন এখনো আসবে? পর্যন্ত। সেটি যে গভর্নমেন্ট যদি বলে, ইউনুস সাহেব যদি বলে ডিজাইন, মেটাকুলাস ডিজাইন, সেটা তার ব্যাপার। কিন্তু ভাই জামাত কি এই ছাত্র সংসদগুলোতে তো ছাত্রদের ভোটেই না, জিতেছে। পরিকল্পনা তো পুরো সবকিছু নিয়ে। তো সেই পরিকল্পনার মধ্যে আমরা কে কোথায় আছি এটা তো আমরা জানি না। বিএনপি কোথায় আছে, জামাত কোথায় আছে, কমিউনিস্ট পার্টি কোথায় আছে, এনসিপি কোথায় আছে, এলডিপি কোথায় আছে, এই যে নয়া নয়া কিছু দল গজিয়েছে তারা কোথায় আছে, আপনি কোথায় আছেন, আমি কোথায় আছি, আমরা তো জানি না। আমরা একটা খেলার মধ্যে আছি ধরেন, বা একটা পরিকল্পনার মধ্যে আছি, কিন্তু আমরা কেউ জানি না যে এই পরিকল্পনা আমরা কি হিসেবে আছি। তো এই অজানা বিষয়টাই কিন্তু আজকে এত গুজব, আপনার অনুষ্ঠান ফ্যাক্ট চেক এবং এই যে আমাদের মতো লোকজনের আলোচনায় আসার সুযোগ তৈরি করে দিয়েছে। সব যদি আমরা জানতাম তাহলে আসলে আমাদের আর এত কথা বলতে হতো না। জবান সম্পাদক রেজাউল করিম রনি, আপনার কাছে আমি ওইটা একটু ঘুরিয়েই জানতে চাই। যদি হর্ষবর্ধন শ্রীংলা এবং আমরা যদি এই পত্রিকার রিপোর্টটি দেখি, ওয়াশিংটন পোস্ট, আমার মনে হচ্ছে এই ওয়াশিংটন পোস্টের যে প্রতিবেদন, যেখানে কয়েকজন নারী সাংবাদিক কিছু আলোচনার মাধ্যমে বেরিয়ে এসছে, সুতরাং ওখানে জামায়াত যে ক্ষমতায় আসতে পারে, কিভাবে আসতে পারে ভোটেই আমরা তাই ধারণা করব, সেটির একটি সম্ভাবনা তৈরি না হলে কেন আলোচনা হবে? তেমনি শ্রীংলা কেন আগেই বলে দিচ্ছে যে এটা না হলে কিন্তু তারা পারবে না, তাহলে তার ভিতরেও তো একটি আশঙ্কা তৈরি হচ্ছে। আশঙ্কা, বা তার ক্ষেত্রে আশঙ্কা, বা জামাতের ক্ষেত্রে আশা, আসলে কি? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, এখানে কোনো পলিটিক্স দেখি না আমি, এখানে কোনো রাজনীতি দেখি না। পলিটিক্স আছে, এটাকে বলতে পারে ন্যারেটিভ পলিটিক্স, এক ধরনের বয়ানের রাজনীতি আছে। সো এখন এই দলগুলো যাদের ব্যাপারে কথা বলা হচ্ছে তারা তো রাজনীতি করছে না, অ্যাকচুয়ালি তারা যেটা করতেছে ন্যারেটিভ করতেছে। তো এবং সেই ন্যারেটিভের ক্ষেত্রে এখানে বাংলাদেশে দেখেন সবসময়ই যেহেতু একটা বিদেশি বড় শক্তির সাথে থাকলে তার নিজের মনোবল বাড়ে এবং অন্যদের ব্যাপারে, মানে তার যে অনুসারী তাদেরকেও বোঝানো সক্ষম হয়, দেখো আমাকে কিন্তু অমুকরাও চায়, ফলে তোমরা আরও অ্যাগ্রেসিভ থাকো। তো এইটা তারা যখন বলে, দেখেন এর আগে 3 মাস আগে আমি আরেকটা টেলিভিশনে আলোচনায় কিন্তু আমি এটা বলেছিলাম। হ্যাঁ, এই আপনার প্রিয় বক্তা মুফতি আমির হামজা কিন্তু বলেছেন যে আপনার আমেরিকা জামাতকে ক্ষমতায় দেখতে চায়। ফলে আপনি এই 22 তারিখের ওয়াশিংটনের খবর, আমার মনে হয় এটা খুব পুরানা খবর দিলেন আপনি। 3 মাস আগেই কিন্তু এই জিনিস মুফতি আমির হামজা, কুষ্টিয়ার যিনি জামাতের প্রতিনিধি, উনি কিন্তু বলেছেন যে আমেরিকা চায় জামাত ক্ষমতায়। আমির হামজা আর এই ওয়াশিংটন পোস্ট এক জিনিস না। হ্যাঁ, না, ফলে ওয়াশিংটন পোস্ট এখন বলাতে যেটা হলো আমির হামজার যে বক্তব্য সেটাই সত্য প্রমাণিত হইল 3 মাস পরে। তাহলে এখন কথা হলো যে আপনাকে ওয়াশিংটন চায়, তুরস্ক চায়, অমুক চায়, তমুক চায়, আবার গোপনে দাদাদের সাথে মিটিংও করেন। শুধু বাংলাদেশে জনগণ চায় কি না এই ব্যাপারে আপনার কোনো খবর নেই। জিনিসটা ইন্টারেস্টিং না? 1 নাম্বার। এইবার আপনি আসেন যে হর্ষবর্ধন শ্রীংলার
কথাটা, সিঙ্গুলার কথাটা ভাই যেভাবে বলছে উনি কোনো কন্ট্রাডিকশন দেখে না। আমি একটা তাৎপর্যপূর্ণ দিক দেখি, কারণ উনি হর্ষবর্ধন সিংলা এখানে কিন্তু দায়িত্ব পালন করেছিল বাংলাদেশে হাই কমিশনার হিসেবে ভারতের তরফ থেকে 16 থেকে 19 সাল পর্যন্ত। এর মধ্যে কিন্তু একটা রাতের ভোটে নির্বাচন আমাদের হয়েছে, উনি যেটা ধরেন একটা ঐক্যফ্রন্ট হয়েছিল 18 সালে, আপনাদের মনে আছে। হ্যাঁ, তারপরে আপনার খুব সুন্দরভাবে রাতের ভোট হয়ে গেছে। ফলে এখানে ইলেকশন যে ডিজাইন করে করা যায় এটার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা তার আছে, উনি ওই সময় এখানে যে দায়িত্বে ছিলেন। ফলে সেই প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে উনি বলেছে এই গ্রুপটা যাদের কথা বলা হচ্ছে জামাতে ইসলামী, তারা ক্ষমতায় আসতে পারে শুধুমাত্র যদি এখানে একটা ইলেকশন রিগিং করা সম্ভব হয়। এবং ইলেকশন রিগিং করা সম্ভব কি না এই বিষয়ে আশঙ্কার কথা তো আমরা শুরু থেকে শুনতেছি। কারণ হলো হাসিনা এখানে যে কাঠামোটা রেখে গেছে, হাসিনা কিন্তু কোনো নির্বাচন বাদ দেয়নি, সমস্ত নির্বাচন কিন্তু টাইম টু টাইম করছে, কিন্তু যেটা করতে দেয় না সেটা হলো ভোটাধিকার। ফলে এই কাঠামোর মধ্যে আপনি কিন্তু নির্বাচন করতে পারবেন খুব সুন্দরভাবে, কোনো সমস্যা নেই, কিন্তু চ্যালেঞ্জ হলো ভোটাধিকার নিশ্চিত করা। ফলে নির্বাচনও করা, রেজাল্টও আপনার মেটিকুলাস ডিজাইন বলেন বা ফেটিকুলাস ডিজাইন বলেন, যাই বলেন আপনি নিজের মতো করে নিয়ে আসেন, অসুবিধা নেই, কিন্তু চ্যালেঞ্জ হলো ভোটাধিকার নিশ্চিত করা। ফলে আমাদের সংগ্রামটা কি? আমাদের সংগ্রামটা হলো ভোটাধিকার নিশ্চিত করার সংগ্রাম। ফলে এখানে ক্যাবিনেট, ক্ষমতায় আসা, বিদেশি শক্তি, এম্বাসির ইনভলভমেন্ট, এগুলো সব কিছু নিয়ে আলাপ আছে। যেটা মিসিং সেটা হলো জনগণের এম্পাওয়ারমেন্ট, মানুষের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের যে এখতিয়ার, ভোটাধিকার নিশ্চিত কিভাবে হবে সেটা। জনগণ কি চায়, জনগণ আমাকে চায় কিনা, হবে তো, সব ব্যবস্থা হচ্ছে তো। ব্যবস্থা হইলে তাহলে এই আলামতগুলো কিসের? এগুলো কেন? ব্যবস্থা হইলে আমাকে অমুক চায় তমুক চায় এই কথা তো আমার বলার দরকার নেই। আমার বলার দরকার বাংলাদেশের মানুষ আমাকে চায়, বাংলাদেশের মানুষ যদি যা চায় তাই হবে, আমাকেও না। দেখেন এই ইলেকশনটা কিন্তু একটা সুন্দর ডিজাইনের মধ্য দিয়ে একটা দলকে যদি জেতানো হয়, আমি মনে করি তার পরম ক্ষতি করা হবে, এমন ক্ষতি করা হবে যে তার পরবর্তী সময়ে তার বংশের বাতি জ্বালানোর লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। কারণ হইল কেন? কারণ হইল মানুষের মধ্যে একটা পলিটিক্যাল সেলফ কিন্তু তৈরি হয়ে গেছে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ফলে আপনি কিছু লোকরে কিছু সময়ের জন্য বোকা বানাইতে পারবেন, কিন্তু সব লোকরে সব সময়ের জন্য বোকা বানাইতে পারবেন না। ফলে আপনি যদি মানুষ জানে কি হতে যাচ্ছে, মানুষ কিন্তু একাংশ মানুষকে তো সারা জীবনের জন্য বোকা বানানো যায়। সেই একাংশ যারা বোকা থাকতে চায়, হ্যাঁ, তারা সুখী মানুষ, তাদের নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই, বোকা থাকুক তারা, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি একটা শকিং কোনো কিছু করার চেষ্টা করেন, তার রিয়াকশন দেখেন, আপনার একটা ভোটাধিকার হরণ করার নানা প্রক্রিয়া, এইটাকে 15 বছর পরে হইলেও বাংলাদেশের মানুষ জবাব দিছে কিনা, এবং চূড়ান্তভাবে জবাব দিছে তো। ফলে আপনি যদি আপনার নিজের রাজনীতি বিকশিত করার দিকে মনোযোগী না হয়ে ছলে বলে কৌশলে ক্যাবিনেট দখলের দিকে মনোযোগী হন, এটা আত্মঘাতী রাজনীতি। আপনি যত বড় আপনি কাকে বলছেন, কোন দলকে বলছেন? মানে যে দলই করুক, ধরেন আপনার ধরেন গণ অভ্যুত্থানের শক্তি, আমি আপনাকে একটা সুন্দর উদাহরণ দিই। ধরেন 71-এর আগের আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমানের ভূমিকা, এবং পরে আপনার বিতর্কিতভাবে সংবিধান সংশোধন থেকে শুরু করে বাকশালের যে ভূমিকা, তার মধ্যে দিয়ে যে হৃদয় বিদারক পরিণতি, হ্যাঁ, আপনার একই ঘটনার কি পুনরাবৃত্তি আপনি দেখতে পাচ্ছেন না? গণ অভ্যুত্থান, জুলাই চেতনার নামে, হ্যাঁ, জুলাইয়ের আকাঙ্ক্ষার বিরুদ্ধে রাজনীতি কি আজকে সবচেয়ে গতিশীল ভূমিকায় নাই? আছে তো। এখন যারা নিজেরা একদিকে তারা নিজেরা জুলাইয়ের আপনার ঠিকাদার আর সব গাদ্দার, এইভাবে সমাজকে বিভক্ত করেছে, যারা ইসলামী ভোট এবং অ-ইসলামী ভোট নামে সমাজকে বিভক্ত করেছে, তারাই বাংলাদেশের জনগণের এম্পাওয়ারমেন্টের বিরোধী। কারণ 5 তারিখের পরে আমাদের দরকার ছিল জাতি গঠনের জন্য একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে রাজনীতি করা। বিরোধিতা থাকবে, পার্থক্য থাকবে, কিন্তু বিষোদ্গার থাকবে না, প্রতিহিংসা থাকবে না। কিন্তু আপনি যখন মানে কমন পিপলের মধ্যে বা সবাই গণ অভ্যুত্থানের অংশীদারি শক্তির মধ্যে যখন আপনি ডিভিশন তৈরি করেন, হ্যাঁ, একইভাবে যে আওয়ামী লীগ যেভাবে করছিল মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের মতো করে, আপনি যে কোনো মানে জনগোষ্ঠীর মধ্যে যখন এরকম একটা বিভক্তি তৈরি করেন, সেই বিভক্তিটা খুব দ্রুতই একটা ভায়োলেন্ট ফেনোমেনার দিকে, একটা সহিংস অবস্থার দিকে চলে যায়। ফলে আজকে আপনি এই যে আপনার অনুষ্ঠানের নাম ফ্যাক্ট চেক, আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেন, আপনার নিরপেক্ষ হওয়ার জন্য কি দরকার? এখন শুধু একটি দলের পক্ষে অবস্থান করাই যথেষ্ট, তাহলে আপনি নিরপেক্ষ। এর বাইরে আপনি তার কোনো সমালোচনা করেন, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে। আমি একটু স্পেসিফিক জানতে চাই, একটি দল কেন বলছেন? হু ইজ দ্যাট দল? না, আপনি ধরেন এই যে ধরেন বাংলাদেশে এই যে বটর বাহিনী যেটা চালানো হয় তারা, এবং এই যে জামাত শিবিরের আপনার অনলাইনে যে সংঘবদ্ধ চরিত্র হননের আপনার প্রচেষ্টা, হ্যাঁ, এইটা বাংলাদেশকে অলরেডি একটা সাফোকেটিং অবস্থায় নিয়ে গেছে। এটা নতুন করে মানুষ আর এই জায়গায় যাইতে চায় না। এবং অনেকে যেটা বলে, দেখেন আরেকটা কথা কিন্তু খুব পপুলার, হ্যাঁ, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, উবার চালকদের মধ্যে এইটা ঢোকানো হয়েছে যে
অমুকরে দেখেছেন তমুকরে দেখেছেন, এবার একটু আমাদের দেখেন। আমরা বারবার বলছি, এই কথাগুলো আমি এর আগেও বলছি, যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশ কিভাবে চলবে তার ট্রেলর হইল বর্তমান গভর্নমেন্ট, কারণ নিরপেক্ষ জামাত ইসলাম দ্বারা এই সরকার পরিচালিত হয়। হ্যাঁ, তো এখন নতুন করে ক্ষমতা দেখার দরকার নেই। তারপরও আচ্ছা মেনে নিলাম, আপনার কি মনে নাই 96 সালে ক্ষমতায় আসার আগে শেখ হাসিনা ঠিক এই কথাই বলছিল যে অমুকরে দেখেছেন তমুকরে দেখেন, এবার একটু আমাকে দেখেন। হজের পট্টিটা বাইন্দে আইসাছে যে বলে নেই, সারা বাংলাদেশ চৈশা বেড়ায় যে আচ্ছা, একবার আচ্ছা, একটা সুযোগ okay, দেন। clear, তো কিন্তু- বলে একই ফেনোমেনা, এই জন্য আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতিটা, আচ্ছা, আমি ভারত একটু- বিরোধী ভারতীয় রাজনীতি। আমি একটু আমি শেষ করে এই পয়েন্টটা, ফলে এটা করার কিছু বলার জন্য এটা উদ্গ্রীব করার হয়ে মধ্য আছি। দিয়ে, এটা করার মধ্যে যেটা হচ্ছে পিপল এজেন্সি, জনগণের যে এজেন্সি, সেটাকে আন্ডারমাইন করা হচ্ছে। কিন্তু আমি তো ভিন্নভাবে দেখি যে জামায়াত যদি কিছু করে সেটা দোষের হয়। জামায়াতের সমাবেশগুলো তো আমরা দেখছি, সেখানে তো প্রচুর লোকের সমাগম হচ্ছে, কম না তো। জামায়াত যদি তার পক্ষে অবস্থান নেয় সেটা দোষের হয়। তো জামায়াত করলে দোষ, আমি তো উল্টোভাবেও দেখি। আপনি বলছেন যে তারা না করলে, আমি তো বলি জামায়াত যদি কিছু করে সেটা দোষ। তো জামায়াতের এত দোষ কেন? সে কি জুলাই আন্দোলনে ছিল না? সে কি মানুষের জন্য কাজ করছে না? সে কি তার পরিকল্পনা তুলে ধরছে না? সেটি একটি রাষ্ট্র ব্যবস্থা চায় না? তো সেভাবে যদি শুরু করতো, অবশ্যই মানুষের সমর্থন জামায়াতের আছে বলেই তো যাওয়ার আগে- হাজার হাজার মানুষ তার সমাবেশে আসছে। জামায়াতের সমালোচনা বা আলোচনা যাওয়ার আগে আমরা কিন্তু আসলে একই জায়গায় কথা বলেছি। সেটাই সেটা হচ্ছে যে জনগণ আসলে কোথায়। আমি কিন্তু এই প্রশ্নটাই করেছিলাম যে এত যে ওয়েল প্ল্যান্ড, এত যে মেটিকুলার ডিজাইন, জনগণ কোনখানে, আমি কোথায়, আপনি কোথায়, আমাদের অবস্থান এখানে কোথায়? কারণ আপনি দেখেন, এই আমেরিকা কি বললো, রাশিয়া কি বললো, চায়না কি বললো, ভারত কি বললো, পাকিস্তান কি বললো, তুরস্ক কি বললো, তা আধিপত্যবাদের না বিরুদ্ধে সবাই। এখন তো দেখি আগে ছিল মোড়ল একটা, এখন দেখি 6টা। আধিপত্যবাদ আরো ভালো করে নিয়ে আসা হচ্ছে, বহু অধিপতি, তাই না? তো এইটা তো আসলে রাজনীতি হতে পারে না। আমাদের বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশকে নিয়ে। আমরা আমাদের ভবিষ্যৎ ঠিক করবো, আমরা ভুল করলে আমরা ঠিক করব, আমরা ঠিক করলে আমরা ভুল করব, আমরা থাকবো। আপনার পরিবারের সিদ্ধান্তের মধ্যে বাইরের লোক ঢুকে, প্রতিবেশী ঢুকে না তো। তাইলে আপনি কি কারণে এত লোক ডাকছেন? এবার আসেন জামাত ইসলামের কথা বলে। আমি কয়েকদিন আগে জারদারি সাহেব, পাকিস্তানের সম্ভবত একজন মন্ত্রী, তিনি একটা বক্তৃতা দিচ্ছিলেন। সেই বক্তৃতার মধ্যে আমি দেখলাম যে উনি বলছেন উর্দুতে, আমি যতটুকু বাংলা বুঝি আর কি, উর্দু ভালো বুঝি না, উনি বলছেন যে জামাতে ইসলাম তো পাকিস্তান হওয়ার আগে পাকিস্তানের বিরোধিতা করেছিল, এবং তারপর আমার মনে পড়লো তাই তো বাংলাদেশের সময় তো বাংলাদেশেরও বিরোধিতা করেছে। এবং একজন নির্বাচনে পদপ্রার্থী ব্যক্তি, উনি বলেছেন যে ওনার বাবা নাকি আদর্শিকভাবে বাংলাদেশের বিরোধী ছিল। আদর্শিকভাবে বাংলাদেশের বিরোধী থাকাই তো বাংলাদেশের বিরোধিতা করা। অন্য কোনভাবে বাংলাদেশের পক্ষে থাকা যায় বাংলাদেশের আদর্শের পক্ষে না থেকে? তো ওনারা বাংলাদেশ হওয়ার সময় বাংলাদেশেরও বিরোধিতা করেছে। এখন আবার দেখা যাচ্ছে যে ওনারা এতই বাংলাদেশকে ভালোবেসে ফেলেছেন যে ওনারা এখন মাথায় পতাকা লাগিয়ে মিছিল করছেন। আবার তারা কিছুদিন আগে আমি দেখেছি তাদের একটা দলের সদস্য, তারা আওয়ামী লীগের বিভিন্ন নৌকার মিছিলে নেচে নেচে নৌকা নৌকা করে গান গাইছে। আবার তারা ধমকায় লোকজনকে, বলে যে ওনারা ফ্যাসিস্টের দোসর ছিল, ফ্যাসিস্টের এনেবলার ছিল। তো নৌকা নৌকা বলে চিৎকার করে নেচে নেচে গান গাইলে সে ফ্যাসিস্টের এনেবলার থাকে না? বলে না, ওইটা গুপ্ত ছিলাম। তো ওনারা নিজেরা গুপ্ত থাকলে সেটা ঠিক আছে, আর অন্যরা প্রকাশ্যে থাকলেও সেটা ঠিক নাই। এই যে পরস্পর বিরোধী বক্তব্যের রাজনীতির কারণেই আসলে মানুষ জামাতের বিভিন্ন কাজের মধ্যে দোষ খুঁজে পায়। যেমন আমি আপনাকে একটা জিনিস বলি, এটা আমার খুবই প্রশ্ন জাগে, যে ওনারা সারা জীবন আমাদেরকে শুনিয়েছিলেন আল্লাহর আইন চান, সৎলোকের শাসন চান। এখন আমরা লক্ষ্য করলাম যে ওনারা জুলাই সনদের পক্ষে চলে গিয়েছেন। তো যান, কিন্তু তাইলে আপনাদের সেই যে শরিয়া আইনের কি হবে, এটা এখনো পর্যন্ত ভোটের আগে আমাদেরকে বলে নাই। এখন যে এত বছর ধরে যে ওনারা বললেন যে শরিয়া আইন প্রচলন করবেন, তারপরে তারা, আপনি সরিয়ে আনছেন না আমি চাই না চাই সেটা পরের কথা। আমরা জনগণ তো এত বছর ধরে, আপনি গল্প শুনিয়ে আপনি কি এখন বলবেন যে আমি গুপ্ত ছিলাম, এখন আর চাই না শরিয়া আইন, আমার দরকার নেই, আমি গুপ্ত অবস্থায় বলেছিলাম? এটা আসলে আপনার পরিকল্পনা, মেটিকুলাস ডিজাইনের অংশ, এটা বললে আমরা মানবো? এটা উচিত হওয়া। এবার আসেন, যারা এত বছরের বলা কথা থেকে সরে যাইতে পারে, তাইলে তারা আর কোথায় কোথায় সরেছে? তারা এখন বলছে তারা সুদবিহীন ঋণ দিবে সরকারের পক্ষ থেকে। সরকার যদি সুদবিহীন ঋণ দেয়, তাহলে সরকারের অধীনে অন্যরা কিভাবে সুদসহ ঋণ দেয়? এটা তো ওনারা ব্যাখ্যা করছেন না। আমার খুবই জানতে ইচ্ছা করে, আমি প্রত্যেকটা টকশো থেকে এটা জিজ্ঞেস করি, যে আমাদের এই যে গ্রামীণ ব্যাংক, এত যে এনজিও, এই যে যারা কিনা প্রচলিত ব্যাংকের চেয়ে বেশি সুদ নিয়ে লোকজনকে ধার দেয়, এদের তাহলে কি হবে? নাকি সরকার সুদবিহীন চলবে আর ওনারা সুদসহ চলবে? তাহলে এটা কেমন হইল? সুদবিহীনতাই যদি
একটা বিরাট একটা উপকারের ব্যাপার হয়, তাহলে ওনারা কি বাংলাদেশে সুদ চালু রাখবে? অন্যান্য ব্যাংকে কি সুদ থাকবে? অন্যান্য ঋণের মধ্যে কি সুদ থাকবে? এটা ওনারা ব্যাখ্যা করছে না। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, আমার মনে আছে একসময় ওনারা স্লোগান দিতেন যে দাঁড়িপাল্লার মালিককে, এরকম একটা স্লোগান দিতেন। এখন দিলি সেটি উঠে আলোচনা কিন্তু আপনারা সবসময় যেটা দেখি আমরা না, সেই স্লোগান তো নাই এবার। আপনি লক্ষ্য সমস্যাটা করেছেন হচ্ছে নিশ্চয়ই। হয়তো আমার যে জামায়াত কি বলল সেটার ব্যাখ্যা চান, কিন্তু এই যে ফ্যামিলি কার্ড 2,500 টাকা, তো এটা তো কি দেবেন, এটা কিভাবে, এটা তো অলরেডি আছে, তো এটা কি বিএনপির? হ্যাঁ, এটা কি ফ্যামিলি কার্ড? কি ফ্যামিলি কার্ড অলরেডি আছে, অথবা আমরা তো জানি জিনিসটা কি। একই same না case না, তো। আমরা জানি জিনিসটা কি, কিন্তু আমরা তো সুদবিহীন বাংলাদেশ দেখি না। এখন যদি ওনারা বলেন যে আমরা এটা দিব না, আমরা তো জানি যে সুদের ঋণ দিলে পরে দেশ দারিদ্র মুক্ত হবে। আমরা জানি পৃথিবী 3-0 হয়ে যাবে সুদের ঋণ দিলে পরে। সুদের ঋণ দিলে তো পৃথিবী দারিদ্র মুক্ত না, আমি হয় না। বলছি যে তাহলে এই ফ্যামিলি কার্ড, তো পৃথিবী দারিদ্র মুক্ত বলার দরকারটা না, কি? না, এটা তো নাই, এটা তো আছে already। পৃথিবী দারিদ্র মুক্ত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে আমাদের রাষ্ট্র সরে যাবে। কিভাবে সরবে এটা আমাদের জানতে হবে না? পৃথিবী যদি দারিদ্র মুক্ত হয়, দারিদ্র যদি জাদুঘরে যায়, এই সেটা তো ইউনূস সাহেবের কথা। জি, তো সেটাকে আমি আপনাকে আবার বলি, এবার একটা মজার জিনিস আমি পরিষ্কার শুনেছি, এই সরকারের প্রশাসনের বিভিন্ন লোক বলেছে এই সরকারের উদ্দেশ্য হচ্ছে 3-0 আদর্শকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আচ্ছা, তো আমরা তো সেই 3-0 কোনো শূন্য দেখি নাই, কিন্তু 3-0 যদি যেতে হয় তাহলে তো ঋণ একটা অধিকার, এটা স্বীকার করতে হবে। জি, 1 জুলাই সনদে ঋণ যে একটা অধিকার, এটা বলা আছে। আর ঋণ যদি একটা অধিকার হয়েই থাকে, তাহলে সেই অধিকারের বিপক্ষে গিয়ে সুদবিহীন ঋণ দিতে জামাত কেন চাইতেছে? এইগুলো আমার কাছে আসলে আমি আসলে প্যাচের মধ্যে পড়ে না, গেছি। সরকারের সাথে জামাতের যে চিন্তা থাকবে না, তার তো এই কোনো জামাত কথা নেই। পরিষ্কার বলেছে এই সরকারের সবচেয়ে বড় সমর্থক তারা, এই অন্তর্বর্তী সরকার তারাই সবচেয়ে বড় সমর্থক। যেমন শেখ হাসিনা বলেছিলেন 111-এর সরকার তাদের আন্দোলনের ফসল। তাইলে আপনি আমাকে বলেন, আমার কাছে কি মনে হয় জানেন? আমার কাছে মনে হয় জামাত ইজ দ্য রিফ্লেকশন অফ আওয়ামী লীগ। এটা রিফ্লেক্ট আমি আপনার ওই আওয়ামী জায়গায় লীগের একটু একটা বলবো। প্রতিবিম্ব, উল্টা প্রতিবিম্ব। আমি আপনার ফ্যামিলি কার্ডে যাওয়ার আগে আপনি যেটা বলতেছিলেন যে সবাই দিলে সমস্যা, জামাতের এখানে করলে সমস্যা, অন্যরা করলে সমস্যা না, না তাই তো। উল্টাটা। শুধুমাত্র জামাত কোনো কিছু করলে, ধরেন জামাত যদি হাদিয়া নেয় সেটা কোনো সমস্যা না, কিন্তু আপনি যদি নেন সেটা চাঁদা। উল্টাটা, আপনি নিউ ট্রুথ, নিউ রিয়ালিটির মধ্যে আমরা চলে আসছি। আপনি যেটা বলেন এটা উল্টাটা। ধরেন একই তারেক রহমান কোনো মানে কোনো প্রতিশ্রুতির কথা বলছে না, উনি কিছু পরিকল্পনার কথা বলছে। ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, এগুলো হ্যাঁ, এগুলো একটা ফরম্যাটে এখন আছে। এই ফরম্যাটটা আর উনার যে পরিকল্পনা, সুনির্দিষ্ট খাত ভিত্তিক পরিকল্পনা, সেটার মধ্যে পার্থক্য আছে। এবং উনি কিভাবে করবেন, এই টাকাটা কোত্থেকে আসবে, তার ডিটেল বিস্তারিত উনি বলছে, এবং সাধারণ মানুষ প্রশ্ন করার সুযোগ পাচ্ছে নির্বাচনী সমাবেশগুলোতে আপনি যদি যান। ফলে সেইটার জবাব উনি কিন্তু সাধারণ মানুষকে ইনস্ট্যান্ট মাঠে দিচ্ছে, নির্বাচনী মাঠে দিচ্ছে। কিন্তু জামাতে ইসলামে ধরেন তার যে পলিসি সামিট করলো, সেই পলিসি সামিটে তারা বলতেছে কি জিডিপির 7% হবে হইলো আপনার স্বাস্থ্য খাত। আপনারা দেখছেন না এটা? তো এখন বাংলাদেশের বাজেটের পরিমাণ কত জিডিপির, যে নতুন এখন যে বাজেট আছে আমাদের 2%-এর কাছাকাছি। না, বাজেট 12 জিডিপির কত পার্সেন্ট? 12%। 12%। আচ্ছা, বাজেট মানে মোট বাজেটটাই হলো আপনার জিডিপির 12% বা 12% একটু বেশি। সেখানে আপনি জিডিপির 7% দিবেন স্বাস্থ্য খাতে, বাকিগুলো কি ডুগডুগি বাজায় আসবে? বাকি কোত্থেকে আসবে? তার মানে আপনি পরিকল্পনার নামে, না, তারা জিডিপির বলছে না বাজেটের বাজেটের। কিন্তু কথাটা জিডিপি লেখা দেখলাম। ওটা ভুল, ওরা হ্যাঁ, বাজেটের বলছে। আচ্ছা, ওনারা এরকম ভুল করে। আচ্ছা, ওনারা করলে ভুল সেটা। বহু বছর না না, ধরে- ওনারা বোধহয় বলে নাই, ওনারা বহু বছর আমি বাজেটের আমি দেখাই, আপনি গুগল ইট, বহু বছর ধরে এসব জিডিপি জাস্ট গুগল ইট, আচ্ছা ঠিক আছে, জাস্ট গুগল ইট রাইট নাও, গুগল ইট প্লিজ। না, জিডিপি ওরা লিখতো না, ইদানিং নতুন না, তার শেখার মানে কারণে কি? ভুল তার করে। মানে আপনার কোনো ধারণা নাই কোনটা জিডিপি আর কোনটা আপনার বাজেটের এত পার্সেন্ট, এই বিষয় সম্পর্কে আপনার কোনো ইনকোয়ারি নাই। আপনি হরে ধরে বলেন, যখন শরিয়ার কথা দরকার শরিয়া বলেন, যেখানে কেন সমস্যা হচ্ছে, যেখানে আমি গণতন্ত্র আপনাকে বলি, দরকার, গণতন্ত্র আচ্ছা, বলেন। জামায়াত ইসলামের কেউ থাকলে সুবিধা হতো। জামায়াতকে নিয়ে সমস্যাটা কখন হয় আমি বলি, যখন বিএনপির সাথে থাকে তখন জামায়াত নিয়ে সমস্যা নাই, ওই যখন আওয়ামী লীগের সঙ্গে ছিল তখন জামায়াত নিয়ে সমস্যা সবসময় নাই। সমস্যা ছিল। হ্যাঁ। আপনারা যেটা ভুল করে ফেলেন সেটা হলো জামাত বিএনপির সাথে থাকুক, আওয়ামী লীগের সাথে মানে থাকুক, তারা নিজেরা থাকুক। না না, সমস্যাটা জামাত জামাত যখন একটি- নো, এখানে একটা আপনারা এই যে ম্যানোভারিং করবেন না, এই ন্যারেটিভ তৈরি করবেন না। জামাত তার রাজনীতি কি বিসর্জন দিছে? আওয়ামী লীগের সাথে যেয়ে কি তার চরিত্র হারাইছে? বিএনপির সাথে গিয়ে কি তার চরিত্র হারাইছে? হারাই নাই তো। হারাইলে কি আজকে তো সেই রূপে আসতো না তো। ফলে জামাতের পলিটিক্সকে আপনারা আন্ডারমাইন করছেন। জামাত অলওয়েজ তার পলিটিক্স স্ট্রিক্ট ছিল।
হ্যাঁ, তার দরকার ছিল আওয়ামী লীগের সাথে গেছে, দরকার ছিল বিএনপির সাথে গেছে। এখন সে দরকার- বিএনপির দরকার এখন ছিল তাকে দরকারে নিয়েছে, জুলাই সনদে আওয়ামী হ্যাঁ, লীগের দরকার ছিল দরকার তাকে গেছে। নিয়েছে। তো ফলে তাহলে মানে জুলাই তো পারস্পরিক বাস্তবায়ন লাভ, করবে। তো পারস্পরিক লাভের বিষয়। তো আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, জামাত তার মানে এখন আপনারা- ইন্ডিপেন্ডেন্ট যখন একটি দাঁড়িয়েছে, সে যখন একটা জোট করতে পেরেছে, তখনই জামাতের সব দোষ বেরিয়ে No, আসছে। আরেকটা এর মধ্যে 5 তারিখ ঘটে গেছে। মানে আগের দিনের আপনার প্যারাডাইমগুলো, যেটা বিএনপি ভার্সেস আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ভার্সেস বিএনপি যে প্যারাডাইম বাংলাদেশ ছিল, যে বাইনারি, 5 তারিখের পরে সিনারিওটা একদমই আলাদা। আচ্ছা। এখানে এই সিনারিওতে অবশ্যই বিএনপি জামাতের এই বিরোধিতা যেটা, এটা আমি খানিকটা বলবো মিডিয়ার সৃষ্টি। কেন মিডিয়ার সৃষ্টি? বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আর জামাতে ইসলাম হলো ওই যে যেটা বললেন, জামাতে ইসলাম হলো জাস্ট আওয়ামী লীগের একটা অল্টার ইগো। এটা আমি বলি সতীনের ডক্টর সক্ষতা। জেকিল এন্ড মিস্টার হাইড। হ্যাঁ, এটা আওয়ামী লীগ এবং জামাতের সম্পর্ক কি সতীনের সক্ষতার মতো। সেটা কি, তাই। আওয়ামী লীগ জামাতের মতো সুশৃঙ্খল হইতে চাইছিল সারা জীবন, আর জামাত আওয়ামী লীগের মতো সর্বব্যাপী হইতে চাইছিল। দুইটা ক্রাইসিস, দুইটা গ্যাপ। জি। তো ফলে আপনার যে জায়গা থেকে জামাতের রাজনীতিটা আপনি দেখেন 5 তারিখের পরে এই যে বিরোধিতা, এটা হলো খুবই আনন্যাচারাল। কারণ জামাত ইসলাম একটা মতাদর্শ ভিত্তিক ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন, আর বিএনপি হলো একটা সব দলের পার্টি। এখানে ডান আছে, বাম আছে, মধ্যপন্থী আছে, সাধু আছে, সন্ন্যাসী আছে, কিছু বাটপারও যেটা আছে। শেষ করতে হবে, জি। হ্যাঁ, তো সব মিলায় এটা একটা দল, সব দলের একটা পার্টি বলতে পারেন আপনি। তো ফলে দুই ধারা রাজনীতি করে। এখন জামাত জোর করে এটা বিরোধী দল হইতে যাচ্ছে, মানে এটা বিরোধী পক্ষ বানাইতে যাচ্ছে। তার তো কিন্তু ভোট- বিএনপি না, এটা তো ঠিক আছে, বিএনপি আপনি বলেন, জি। কখনোই তাকে বিরোধী পক্ষ হিসাবে নিবে না, ইভেন সে ক্ষমতায় আসলেও নিবে না। কারণ বিএনপি একটা ডেমোক্রেটিক প্রসেসকে উৎসাহিত করতে আগ্রহী, যেটা এনসিবি না, ক্ষতিটা কিন্তু তো করছে। সে বিএনপির ইচ্ছায় তো হবে না, এটা জনগণের ভোটে হবে। একটা পার্টি ইচ্ছা নিতে পার্টি না, কিন্তু জনগণই সিদ্ধান্ত নেয়। জনগণ আমি বলবো আমার সাথে যারা আছে তারা জনগণ, আপনি বলবেন আপনার না, না, অনুসারীরা ভোটে জনগণ। যদি তারা অনেক জনগণ ভোট একটা পায়, ভেক্টর, অনেক সিট জনগণ বলে পায়, তো কিছু আমাদের নাই। কি করার আছে? No, আপনার আমি কি আপনাকে করার বলি, আছে? সিট পাক বা এটা এই ভাববাচ্চের কথা তো কেন? উত্তর হচ্ছে না। পেতেই তো পারে, তাদের যে অবস্থান পেতে পারে না। পেটে নিয়ে তো কোনো সমস্যা নাই, জনগণ ভোট দিয়ে যারা খুশি ক্ষমতা আনবে, এটা জি। নিয়ে কোনো বিতর্ক হচ্ছে না। বিতর্ক হচ্ছে আমি কোন ধরনের রাজনৈতিক মতাদর্শকে ও, আপনি চান। আমি একটা রাজনৈতিক দল ধরেন আমি বিএনপি, আমি কোন ধরনের রাজনৈতিক মতাদর্শকে আমার প্রতিযোগী মনে করবো, জানেন, শত্রুতা একটা সেটা তার সম্পর্ক, ব্যাপার, জি, সেটা আমি তার সেই অনার তাকে দিব কিনা, আমি সেই পয়েন্টটা কথা আচ্ছা, বলছি। clear, সেদিক clear, থেকে clear. বিএনপির অবস্থান পরিষ্কার। তারা শুধুমাত্র একটা ডেমোক্রেটিক মধ্যপন্থার রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা দিতে ইচ্ছুক, কারণ আওয়ামী লীগের সাথে এতদিন ফাইট করার মধ্যে তার নিজের রাজনীতি বিকশিত হয় নাই, তার অভিজ্ঞতা খুব খারাপ। ফলে আওয়ামী লীগের একটা অল্টার ইগো টাইপের অর্গানাইজেশনকে, রাজনৈতিক আদর্শকে তারা যদি তাদের বিরোধী রাজনীতি হিসাবে কবুল করে নেয়, তাহলে আরো সর্বনাশ হবে। দেখি আওয়ামী লীগ আবার বিএনপির হাত ধরে ফিরে আসার যে অভিযোগ উঠছে, সেটা হয় কিনা। যে দর্শক, আমরা এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, ফ্যাক্ট চেকে ফিরবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার, রয়েছেন জবানের সম্পাদক রেজল করিম রনি। আমরা আলোচনায় ছিলাম, তার আগে যে জায়গাটা ছিলাম তার আগে আমি একটু বলতে চাই যে অলরেডি যে জামায়াত এবং বিএনপি নিয়ে আলোচনা ঘনীভূত হয়েছে, কনডেন্সড হয়েছে, তাদের যে এখন টপলাইনই বলি, সবার আগে বাংলাদেশ বিএনপি, আর জামায়াত বলছে চলো একসাথে করি বাংলাদেশ, একই বাংলাদেশ নিয়েই তারা আছেন। এবং যে জিনিসটা আমরা দেখছি, আবার এই দুই দলের মধ্যে আমাদের নির্বাচনী প্রচারণা যখন শুরু হচ্ছে, তো আজকে বিভিন্ন এলাকায় মারপিট হয়েছে, আমরা খবর পেয়েছি। এখন কিন্তু বাকযুদ্ধ চূড়ান্ত পর্যায়ে, এখানে কিন্তু জান্নাতের টিকিট চলে এসছে, এখানে ধর্ম, মুক্তিযুদ্ধ, জুলাই, গুপ্ত, ইমাম, মুফতি সব কিছু চলে এসছে। আমরা তারেক রহমান সাহেবের একটি বক্তৃতা দেখে আসি। দুজকের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, শিরকি করা হচ্ছে না? জি 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 না, আমরা একটু দেখতে চাই যে জামায়াতের আমির শফিকুর রহমানের একটি বক্তব্য দেখতে চাই। দেখতে পারবো? আপনারা চিহ্নিত হয়ে গিয়েছেন, আপনারা এতদিন বর্ণচূড়া ছিলেন, এখন আপনাদের রূপ প্রকাশ পেয়েছে। আমরা আপনাদেরকে বলবো, নিজেদেরকে সংশোধন করুন, অনুতপ্ত হন, ক্ষমা চান এবং এই অপকর্ম থেকে বিরত থাকুন। এর সঙ্গে কিন্তু আরও তাদের কথা আছে, সন্ত্রাস, চাঁদাবাজি একই সঙ্গে। তো এখন কি দাঁড়াচ্ছে? ইনক্লুসিভ সোসাইটি,
নির্বাচনের মাধ্যমে একসঙ্গে বাংলাদেশ গড়ি, সবার আগে বাংলাদেশ, সেটি একটি বিভ্রান্তির বা একটা স্প্লিটিং পজিশনে চলে যাচ্ছে কিনা? তুষার ভাই যদি শুরু করতেন। সবার আগে বাংলাদেশ তো সবার আগে তো বাংলাদেশ, জি জি, অবশ্যই অবশ্যই। কেননা যারা রাজনীতি করবেন কিংবা আমরা যারা জনগণ, আমরা আর কাকে আগে রাখবো? আমাদের অস্তিত্ব হচ্ছে বাংলাদেশকে ঘিরে, আমাদের স্বপ্ন বাংলাদেশকে ঘিরে। আমরা বড় হয়েছি এই দেশে, আমাদের শত অভাব অভিযোগের মধ্যেও আমরা তো এই বাংলাদেশকে ভালোবেসেছি, ফলে আমরা বাংলাদেশকে পেছনে রাখার তো কোনো ওয়ে নাই, এবং সবাই বাংলাদেশকে নিয়েই কথা বলবে। এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না না, জামায়াতেরটাও তো ভালো, চলো একসাথে করি বাংলাদেশ। একসাথের মধ্যে দিকে কারা কারা আছেন, জি। আছে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? একসাথের মধ্যে কারা কারা আছে, কারণ ওনারা বলেছেন মুখোশ খুলে গিয়েছে। আমি তো দেখলাম অত্যন্ত গর্বের সাথে প্রথমে তারা নিজের মুখোশ নিজে ফেলে দিয়ে বলেছেন আমরা ছাত্রলীগে লুকায়েছিলাম। ছাত্রলীগে লুকায়ে থাকলে এই ছাত্রলীগ যত অত্যাচার করেছে সে অত্যাচারের অংশ কি তারা না? তাহলে তারা মাফ চাওয়ার কথা বলেছেন, তাহলে প্রথম মাফ কার চাওয়া উচিত? ছাত্রলীগের মধ্যে লুকায়ে থেকে গণরুমের মধ্যে লোকজনকে কান ধরে উঠবস করায়, লোকজনকে দেখা হইলে সালাম দিতে হবে, তারপরে থাপড়ানো, চড়ানো, তারপরে র্যাগিং করা, তারপরে জুতা বালিশ করানোর মতো ঘটনাও ঘটেছে। তো এইগুলো যখন ছাত্রলীগ করেছে, ওনাদের এই যে তাকত, এই যে জোর, সেই জোর দিয়ে তারা বাধা না দিয়ে তারা সেগুলো বসে বসে হইতে দিছেন, এবং তাদের লোকজন ওখানে বসে বসে নেচে নেচে গান গেয়েছে। আমরা তো সে ভিডিও দেখেছি, এটা যে মিথ্যা হইতে পারে, কিন্তু আমরা তো যা দেখেছি সেটা দেখেছি। তো তাহলে সেটার জন্য কেউ ক্ষমা চেয়েছে? সেটার জন্য তো কেউ ক্ষমা চায় না। তাহলে আরেকজনকে বলবে যখন যে কি যেন মুখোশ খুলে গিয়েছে, তো নিজেরা তো নিজেদের মুখোশ ভালো মতো ঘোষণা দিয়েছেন যে আমরা মুখোশ পরে ছিলাম। তো মুখোশ তো আসলে কোনো বিষয় বলে মনে হচ্ছে না। আবার নতুন মুখোশ আমরা আবার চালু হয়েছে দেখতে পাচ্ছি। একটা দল তাদের সাথে যুক্ত হয়েছেন, সেই দলের লেবাস বদলে গিয়েছে। সেই দল দেখলাম সবাই মাথায় টুপি দিয়েছেন। না না, উনি তো বিএনপিকে ইঙ্গিত না, করেছেন। বিএনপিকে উনি ইঙ্গিত করেছেন, কিন্তু ওনার সঙ্গে যারা যুক্ত হয়েছেন ওনাদের দলের সাথে, ওনাদের জোটে, তারাও তো দেখলাম নয়া মুখোশ পরেছেন। তারা তো তাদের লেবাস বদল করে দেখি সবাই মাথায় টুপি দিয়ে ঘুরতেছেন। যার পাঞ্জাবি দেখে আমরা মুগ্ধ হয়েছি, আমি এক লোকের কাছে গিয়ে বলছি ওর মতো পাঞ্জাবি বানিয়ে দাও। এখন তো গিয়া বলতে হবে ওর মতো টুপিও বানিয়ে দাও, কারণ আমি দেখলাম সেও টুপি পরে ঘুরতেছে। আরও মজার ব্যাপার হইতেছে, মানে তারা একটা যৌথ প্রতীকও তৈরি করছে। আমি দেখলাম যে একজন আরেকজনকে কলি পাল্লা পাল্লা কলি দিচ্ছে। তো এই যে একটা অবস্থা তৈরি করেছেন, এগুলা মুখোশ না? ওনারা কি এনসিপির যে লিবারেল পলিটিক্স সেটা জামাত সাপোর্ট করে, নাকি এনসিপি জামাতের যে পলিটিক্স সেটাকে সাপোর্ট করে? তাহলে তারা আবার বলে কেন এর মুখোশ ওর মুখোশ? আমি তো দেখি সবাই মুখোশ পরে ঘুরতেছে, প্রত্যেকের মুখোশ আছে। না ধরেন টুপি, আল্লাহ, ধর্ম, এগুলো তো সবাই নির্বাচনে কাজে লাগাচ্ছে। আপনার বিএনপির লোকজন টুপি মাথায় দিচ্ছে না, হরে ধরে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবং কথায় কথায় কি যদি আল্লাহ চাই ইনশাল্লাহ এগুলো বলছে না, না, না এটা- জামাত বললে দোষ। আপনি এটা অদ্ভুত একটা যুক্তি নিয়ে আসছেন, আমি আপনার সাথে ঝগড়া না করি। এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতির অংশ, আমাদের ধর্মের অংশ। আমরা কথায় কথায় এটা বলি, তো জামাত কিন্তু বললে দোষ না কি? না, কিন্তু আপনি হারুন, যদি আমি দেখি নির্বাচনে দাঁড়ানোর পর ছুটটাই ফালাই দিয়ে আপনি মাথায় টুপি দিয়ে ঘুরতেছেন, তাহলে আমি প্রশ্ন করবো না? তাহলে প্রশ্ন করবো। আপনাকে এটা বলা দিয়ে তো প্রশ্ন করি নাই, আপনার ইমান বিশ্বাস তাকত দিয়ে প্রশ্ন করি না। আমি শুধু লিবাসটা নিয়ে প্রশ্ন করেছি। আপনার ড্রেস বদল হয়ে গেছে, ওইটা দেখে আমরা অবাক হয়েছি। কারণ হারুনের হোটেলে যেদিন গিয়েছিল সেদিন মাথায় কারো টুপি ছিল না। কার মাথায় টুপি ছিল হারুনের হোটেলে যেদিন গিয়েছিল? হারুনের ভাতের হোটেলের কথা বলছে। হ্যাঁ, আপনি হারুন না? না বুঝছি। হ্যাঁ, তো হারুনের হোটেলে যেদিন তারা গিয়েছিল কারো মাথায় টুপি ছিল? তাহলে হঠাৎ করে তারা এখন টুপি পরে ঘুরছেন, ভোট ভিক্ষা করছেন, এটা আমাদের কাছে অবাক লাগে আর কি। আমি এটা বিরোধিতা করছি না, কিন্তু এটা অবাক লাগে যে হঠাৎ তারা পোশাক বদল করেছেন। যেরকম ওই যে একটু আগে আমাদের সহ আলোচক বলেছিলেন যে একসময় আমরা দেখেছি যে এরকম পোশাক বদল আমরা আগেও দেখেছি হয়েছে। তো সেই পোশাক বদলের রাজনীতি তাহলে দূর হয় নাই, পোশাক বদলের রাজনীতিটা আছে। মুখোশ বদলের রাজনীতিও তাহলে থাকবে, গুপ্ত হওয়ার রাজনীতিও থাকবে। আমি এর আগে সরকারকে বলতাম যে গুপ্ত যুগ ছিল একটা, মৌর্য যুগ। মৌর্যগুপ্ত, জি। তো সেই মৌর্য যুগ থেকে আমরা বলতাম যে এসেছে চৌর্য যুগ। তো এখন তো আমি দেখছি সেই চন্দ্রগুপ্ত যুগের, আমি রসিকতাটা করতাম এইভাবে যে চন্দ্রগুপ্ত মৌর্য, তাহলে মৌর্য যুগের পরে চৌর্য যুগ। এখন তো সরাসরি আমরা দেখতে পাচ্ছি গুপ্ত যুগ শেষ হয় নাই, চন্দ্রগুপ্ত যুগের পরে আরো গুপ্ত যুগ আছে, গুপ্ত যুগ চলছে। জি, রেজাউল করিম রনি। জি আপনি যে দুইটা বক্তব্য দেখাইলেন, দেখেন যেটা আল্লাহর ইখতিয়ার, যেটা আল্লাহ শুধুমাত্র দিতে পারে, সেটা যদি মানুষ দাবি করে যে সে দিবে, এটা শিরক। এটা বোঝার জন্য মুফতি হওয়ার দরকার নেই, এটা বোঝার জন্য আপনার দেওবন্দ থেকে আসার দরকার নেই, এটা বোঝার জন্য আপনার সৌদি আরব থেকে আসার দরকার নেই। এটা যে কোনো ইমানদার সাধারণ মুসলমান বলতে পারবে। সেই কথাটা সে বলতে পারবে না, এবং সে তো কোনো দলের নাম নেই, এটা যেই করুক। হ্যাঁ, এটা শিরক, এটা স্পষ্টভাবে বলতে হবে। এখন আপনারা দেখেন পলিটিক্যাল ইউজ অফ রিলিজিয়াস
আপনার এই যে বিলিভ বা ধরেন যে অনুভূতির রাজনীতি, এটা হাসিনা করলে ঘৃণিত ছিল, আপনি করলে সেটা নিয়ে মাথায় তুলে নাচতে হবে কেন আপনাকে? আপনি ইসলামের নামে মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করেছেন, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, হাসিনার সাথে ৭১ আমরা কি একটা ভিডিও ছিল? দেখতে পারবো? আমি শেষ করি আপনার এখানে। না, আপনার বক্তব্যটা কন্টিনিউ। এই যে একটা বক্তব্য আছে যে 17 বছর পর এক মুফতি এসেছেন দেশের বাইরে থেকে, দেখতে পাবো? দেখান, হ্যাঁ একটু এটা দেখে বলছি, নিই, একটু right. দেখে নিই। 17 বছর পরে লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে। তিনি আমাদের মুসলমানদেরকে কুফরি আখ্যা দিচ্ছেন। আমরা একটি নতুন বাংলাদেশ চাই। 17 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান তিনি এই বক্তব্য দিয়েছেন। তিনি কি ভুল বলেছেন? উনি খালিদুজ্জামান না, মানে খালজামান না, আচ্ছা না, উনি খালিদুজ্জামান না, সরি, উনি হচ্ছেন নির্বাহী সদস্য সাইফুল ইসলাম খান মিলন। আমি কারেকশন দিচ্ছি, ঢাকা 12 আসনের, Right. ঢাকা 12 আসনের পদপ্রার্থী জামায়াতের এবং নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন তিনি বলেছেন যে উনি কি ভুল বলেছেন? কিছু 100% ভুল বলেছেন। কারণ উনি যে লন্ডন থেকে মুফতি এসেছেন, এই কথাটা বলা এটা কটাক্ষ করা। আমি আমার ইমানের হেফাজতের জন্য, আমার ইমান নিয়ে কেউ ব্যবসা করছে, কেউ রাজনৈতিক ফায়দা নিচ্ছে, এটা আমি বলতে পারবো না। এই জন্য আমার লন্ডন থেকে আইসা মুফতি হইতে হবে, 1 নাম্বার। তারপরে উনি যেটা বললো যে আজকে মুসলমানদের উনি আমরা একটা নতুন দেশ চাই, মুসলমানদের উনি দেখেন জামাতের সমালোচনা করলে আপনি যাকে যে ইসলামের সমালোচনা, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী আখ্যা দেন, এটা নতুন নব্য ফ্যাসিবাদী চেতনা। কারণ এখানে দেওবন্দি ঘরানার সাথে আপনার জামাত ইসলাম মৌদুদিবাদের ঝগড়া, এটা শত শত বছরের পুরানা আপনার মানহাজি বিতর্ক, আমরা জানি। এই যে আলেমরা, আমি কালকে একটা প্রোগ্রামে ছিলাম, মওদুদিবাদের গভীরটা না যায়, এটা আর অন্য বিতর্ক, অন্য আমি বলতেছি এই ধারার সাথে ইসলামী ধারার এখানে অনেকগুলো স্কুল অফ থট আছে। ফলে একমাত্র জামাতি ইসলামী রাজনৈতিক দল বা ইসলামের প্রতিনিধিত্ব করে, এইটা দাবি করাটা একটা অন্যায় দাবি। এইটা আরো অনেকগুলো না, ধরেন ইসলামী আন্দোলন তারা এক ধরনের বাংলাদেশ, ব্যবসা, হাত পাখা, তারা তো ছিল জামাতের সঙ্গে, এখন সিটের আসন বন্টন ঠিক হলো না, এখন জামাতের সঙ্গে তারা 11 দল হইলো না। আচ্ছা, অনেকেই তো আছে, আরো ইসলামী দল তো আছে, তো সুতরাং সেটা তো ইসলামী দলগুলো আছে, তো সুতরাং সেটা আমরা তো কিভাবে বলি এরকম? এটা নিয়ে তাদের সাথে যখন আমরা টকশোতে তর্ক করতাম, তারা তো বলতো এটা আকীদাগত ঐক্য না, ভোটের ঐক্য, নির্বাচন ঐক্য, ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্য। এবং এই ঐক্যটাও তারা তো ধরে রাখতে পারে নাই এই জামাতের সাথে শেষ পর্যন্ত। এখন clear. ইসলামী ঐক্য জোটের লোকজন তাদের কি বলতেছে, ভাবছিলাম যে মুনাফিকরে মানুষ বানাবো, কিন্তু মুনাফিকরে মানুষ বানাবো, এটা ইসলামী ঐক্য জোটের নেতারা বলতেছে। না, বলতেই পারে, কিন্তু আমরা তো জানি মুনাফিক মানুষ বানাইতে তারা যদি বলেই থাকে, তারা তার চেয়ে বড় ভালোবাসে ব্যাপার ভালো তারা করতে ভোটের গেছিল। হিসাবটা হলেই, আসনের হিসাবটা হলেই তারা যে চাইছে শোনেন, তাহলেই এটা এই যে ভালো। আরেকটা কথা বলেন আপনার, আসনের হিসাব, একটা দল ইতিহাসে সর্বোচ্চ 18 আসনের ধরেন অধিকারী হয়েছে, সে অমুকরে 40 আসন দেয়, তমুকরে 30 আসন দেন, এটা কি? কিন্তু একটু আগে কিন্তু আপনি বলেছেন যে 2024 সালের 5ই আগস্ট আরেকটি ঘটনা ঘটেছে, সুতরাং পরিস্থিতি সে জায়গায় নেই। এখন তো আওয়ামী লীগ একটা বড় দল, তার তো ধরেন ইলেকশনই দাঁড়াচ্ছে না, তো জামাতে হিসাব করতেই পারে স্বাভাবিকভাবে। এখন খুব সুন্দর প্রশ্ন, থ্যাংক ইউ এই প্রশ্ন করার জন্য। তাহলে গণঅভ্যুত্থানটা কিসের জন্য হয়েছিল? এটা ক্যাডার ভিত্তিক মতাদর্শবাদী ওয়ান ডাইমেনশনাল ম্যান, ওয়ান ডাইমেনশনাল পার্টির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছিল। সেটা আপনি আওয়ামী লীগের নামে করেন, জামাতের নামে করেন, সিপিবির নামে করেন, যেই নামেই করেন, আপনি যদি এরকম একটা নন ইনক্লুসিভ মতাদর্শবাদী রাজনীতি করেন, আলটা ফ্যাসিস্ট পলিটিক্স করেন, তার বিরুদ্ধে জেনজির গণঅভ্যুত্থান হয়েছিল। এটা আপনি যেই নামেই করেন। এই জন্য আমি বলি আওয়ামী লীগ একটা নফসানিয়াত, আওয়ামী লীগ একটা খাসিলত। এটা করার জন্য শুধু ছাত্রলীগ যুবলীগের নাম লেখাইলেই হয় না, এটা আপনি অন্য দলে থেকেও করতে পারেন, আপনি নিরপেক্ষ থেকেও করতে পারেন। ফলে আপনি যেটা বলতেছেন এটার সরাসরি উত্তর হইল গণ অভ্যুত্থান হয়েছে এই ধরনের রাজনীতির বিরুদ্ধে। এইবার আপনি গণ অভ্যুত্থানের নামে এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বকে সাথে নিয়ে গণ অভ্যুত্থান বিরোধী রাজনীতি শুরু করছেন। আমরা এইটাই আলোচনায় থাকবো। দর্শক, আমরা ফ্যাক্ট চেকে আরো একটি বিরতি নিয়ে আসছি, ফিরবো একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, রয়েছেন রেজাউল করিম রনি, চিন্তক এবং সম্পাদক জবান। এরই মধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলো তার থিম সং নানা ধরনের জিনিস তৈরি করে ফেলেছে এবং এটি এক ধরনের, এর ভিতরে কিন্তু এক ধরনের পজিটিভনেস আছে। আমরা একটু দেখে তারপর জুলাই চেতনার আলোচনায় যাব আপনাদের সঙ্গে। জি, লোকে হোকে বার পাল্লা, মানুষের বুকে দাড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ের জানলা, জিতো
চলবে এবার দাড়ি পাল্লা জি জি জি, সর্বশেষ দেখলাম যে জুলাইয়ের চেতনায় উঠে এসছে যে তরুণদের সংগঠন এনসিপির শাপলাকলির থিম সং, মোটামুটি কিন্তু একটা উৎসব মুখর, সবাই কিন্তু দেশের কথা বলছে। কিন্তু আমরা যেখানে শেষ করেছিলাম, আপনি বলছিলেন জুলাইয়ের কথা বলে জুলাইয়ের চেতনা বিরোধী রাজনীতি শুরু হয়েছে। আপনি বলবেন, তারপরে আব্দুল তুষারকে দিয়ে আমরা শেষ করব। কেন আপনি সেটা কেন বলছেন? দেখেন আমাদের একদমই সময় কম। জি, দেখেন আমরা বারবারই বলছি যে বাংলাদেশে এখানে রাজনীতির বিকাশ হয়নি, যেটা একটা আওয়ামী কাঠামোর মধ্যে থাকার কারণে এটা গণতন্ত্রের নামে একটা প্রতারণা হয়েছে। নাগরিক ভিত্তিক একটা রাজনীতি দরকার ছিল আমাদের, যেখানে মানুষের মর্যাদাবোধ প্রতিষ্ঠিত হবে। সেটার জন্য প্রথমে দরকার ছিল আইনের শাসন, কিন্তু তা না করে এখানে গণতন্ত্রকে একটা ছুতা হিসেবে ব্যবহার করে সবসময় একটা ফ্যাসিবাদী কাঠামো অটুট রাখা হয়েছে এবং মানুষের মর্যাদাবোধের কোনো রকম কোনো মূল্যায়ন এখানে করা হয়নি। ফলে এই জন্য আমরা চাইছিলাম 5 তারিখের পরে দল যার যার রাষ্ট্রসভার এরকম একটা রাজনৈতিক কাঠামোর দিকে যাবে, কিন্তু তা না গিয়ে আপনি দেখেন একটা বিখ্যাত লেখক রুই জিঙ্ক বলছিল একটা সমাজে ফ্যাসিবাদ আসে এটা বুঝবেন কিভাবে? বুঝবেন যখন কোনো দল আমি ভালো অন্যেরা খারাপ এইভাবে সমাজকে বিভক্ত করে, বুঝতে হবে সেই সমাজ ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করছে। ভেরি গুড। এবং আজকে যে আওয়ামী ফ্যাসিবাদ নিয়ে আমরা কথা বলি, অনেক দিন ধরেই আমরা বলি, এই ফ্যাসিবাদ কি আকাশ থেকে নাজিল হয়েছে, হুট করে পড়ছে? নো, এটা সমাজের ভিতর থেকে সমাজে বুদ্ধিজীবী কালচারাল সৈনিক এরা এটা তৈরি করছে নানাভাবে। ফলে এইটা আমাদের ব্যাটেল করতে হবে, এটা কন্টিনিউ আমাদের ব্যাটেল করতে হবে এবং গণতন্ত্রকে এখানে মানুষের মর্যাদাবোধ প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত এটা আপনার চালাই যেতে হবে। ফ্যাসিবাদ কি ফিরে আসছে? আসার আশঙ্কা আছে? ফ্যাসিবাদ উনি যেভাবে ফিরে বলছিলেন। আসে না, যায়ও না। ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠে আবার দমিত হয়। মানুষের ভেতরে একাধিপত্য বিস্তারের যে প্রবণতা, সেই প্রবণতাকে বন্ধ করার জন্যই গণতন্ত্র এসেছে, তাই না? রাজতন্ত্র, সামন্ততন্ত্র এই সব কিছুর পরে গণতন্ত্র এখনো পর্যন্ত সবচেয়ে বেটার একটা সিস্টেম বলে সবাই মনে করছেন। এর কারণই হচ্ছে যে মানুষের একাধিপত্যের যে বিষয়টি, সেইখান থেকে বহু মানুষের শাসনে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কারণেই গণতন্ত্রের সৃষ্টি। আর আমি থিম সং 3টা দেখলাম, আমি দেখলাম যে একটি দলের মধ্যে কিছু মেয়ে খুঁজে পাওয়া গেল, বাকি 2টা দলের মধ্যে আমি দেখলাম নারী বিবর্জিত, অন্তত যে কয়েক সেকেন্ড আপনারা দেখিয়েছেন। পরে আছেন কিনা জানি না, আগে পরে থাকতে পারে, তবে এনসিপির আমি জানি না, আবার ভেতরে শুরুতে তো নাই, শুরুতে দেখি না, মানে যেটা দেখিয়েছেন ওইখানে নাই। তো আমার মনে হয়েছিল যে প্রথম 10 সেকেন্ডের মধ্যেই পুরুষ এবং নারী উভয় চেহারা দেখাতে পারলে ভালো হতো। এটা একটা পলিটিক্যাল কারেক্টনেস। আমি অনেক বছর মিউজিক ভিডিও বানিয়েছি, জেমসের মা গান থেকে শুরু করে আয়ুব বাচ্চুর গান, আর্কের গান, মানে আমি শত শত মিউজিক ভিডিও বানিয়েছি একসময়। তো আপনি যদি এমন হয় যে একটা দল বলছে সবার জন্য তারা কাজ করছে, তাই না, সবার কাজ, কিন্তু প্রায় নারী বিবর্জিত একটা অবস্থা। তো এই নারী বিবর্জিত অবস্থায় যদি এখন একটা ভিডিওই থাকে, তাহলে প্রথম 10-15 সেকেন্ডে যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে পরে কি হবে ইলেকশনে জেতার পরে, সেটা আমার একটা চিন্তার বিষয় আর কি। কারণ 43% নারী সদস্য থাকার পরেও তারা একজন সনাতন ধর্মীকে অন্তত খুঁজে পেয়েছেন এমপি পদে দাঁড় করানোর জন্য, কোনো নারী খুঁজে পান নাই। জি জি, ধন্যবাদ ডাক্তার আব্দুল নূর তুষার আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ রেজাউল করিম রনি। দর্শক, আমাদের 21 ফ্যাক্ট চেক আজকে এ পর্যন্তই শেষ করছি। আপনারা জানেন যে প্রতি রোববার রাত 10টায় ফ্যাক্ট চেক প্রচারিত হয়। আগামী রোববার রাত 10টা পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি হারুন রশিদ। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা, শুভরাত্রি।